কায়ানের গাড়িটা বাংলোর সামনে থামতে কায়ান অত্যন্ত সাবধানে যেন কোনো পুতুল নুরাইনকে নিজের কোলে তুলে নিল। ওনার মাথাটা কায়ানের চওড়া কাঁধে হেলে পড়েছে। ক্লোরোফর্মের প্রভাবে গভীর ঘুমে আচ্ছন্ন নুরাইনের মুখশ্রী চাঁদের আলোয় আরও বেশি মায়াবী লাগছে। স্যাম গাড়ির চাবিটা কায়ানের দিকে এগিয়ে দিয়ে বলল, আমরা বাইরে আছি, রাফি আর আমি বাংলোর সিকিউরিটির সাথে কথা বলে সব ক্লিয়ার রাখছি। কিন্তু কায়ান আর কয়েক ঘন্টার মধ্যে ওনার জ্ঞান ফিরবে, তখন সামলা কিভাবে? কায়ান নুরাইনের মুখের দিকে তাকিয়ে এক পলক দেখল, তারপর স্যামের দিকে তাকিয়ে একটা হাসি দিল। কোনো কথা না বলে সোজা বাংলোর ভেতরে ঢুকে গেল। দোতলার মেইন মাস্টার বেডরুমটা আগে থেকে গোছানো ছিল। কায়ান নুরাইনকে বিছানায় শুয়ে দিল, খাটের পাশে হাঁটু গেড়ে বসল। নুরাইনের কপালে কয়েকটা এলোমেলো চুল এসে পড়েছিল। এতক্ষণ যে হাত দুটো কায়ানে মুষ্টবিদ্ধ করে রেখেছিল, এই নির্জনতায় অবাধ্য হাত দুটো আর বাধা মানল না। কায়ান আলতো করে চুলগুলো কানের পিঠে গুঁজে দিল। কায়ানের পুরো শরীর যেন বিদ্যুতের এক মৃদু স্রোত বয়ে গেল। কায়ান হাতে একটা সিগারেট নিল, খেতে খেতে ঘুমন্ত নুরাইনের দিকে তাকিয়ে বলতে থাকে, সরি মিস অ্যাঞ্জেল, আপনি আমাকে কী করেছেন আমি জানি না। আমার ভেতরে কোন অংশটাকে যে ওলটপালট করে দিয়েছেন তা আমার নিজেরও জানা নেই। তবে আজকে আমি আপনাকে ওই আকাশের সাথে দেখা করতে দিতে পারলাম না। আমার ইচ্ছে হয়নি ওনার পাশে আপনাকে দেখার, ব্যাস। কায়ান এক দৃষ্টিতে নুরাইনের শান্ত ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে রইল। ঠিক তখনই নুরাইনের চোখের পাতা দুটো আবার কেঁপে উঠল। ক্লোরোফর্মের কড়া প্রভাবটা ধীরে ধীরে কেটে আসছিল। অবিন্যস্ত চুলগুলো বালিশের ওপর ছড়িয়ে আছে। নুরাইনের নড়াচড়া দেখে কায়ান কিছুটা সতর্ক হয়ে গেল। কোনোভাবেই চায় না নুরাইন এই মুহূর্তে জেনে যাক যে এই কাজটা কায়ান নিজে করেছে। কায়ান ড্রয়ার খুলে দ্রুত একটা সিল্কের কাপড় বের করে নিল। কায়ান অত্যন্ত সাবধানে নুরাইনের চোখ দুটো কালো কাপড়টা দিয়ে বেঁধে দিল। এরপর দু হাত একসাথে এনে নরম একটা রেশমি ফিতে দিয়ে বিছানার ফ্রেমের সাথে বেঁধে দিল, যাতে নুরাইনের চোখের বাঁধন খোলার চেষ্টা করতে না পারে। কায়ান খুব নিখুঁতভাবে কাজটা করল, যাতে শরীরে বিন্দুমাত্র আঘাত না লাগে, আবার নুরাইনের পক্ষে নিজেকে মুক্ত করাও সম্ভব না হয়। ঠিক তখনই নুরাইন জ্ঞান পুরোপুরি ফিরে এলো। চোখ মেলার চেষ্টা করলো, যখন চারিদিকে গাঢ় অন্ধকার ছাড়া কিছু দেখতে পেল না, আর হাতে একটা শক্ত বাঁধন অনুভব করলো। নুরাইন স্তব্ধ হয়ে গেল। নুরাইন পারল না পরিস্থিতিটা সহজে মেনে নিতে। একটা অচেনা জায়গায় নিজেকে এভাবে বন্দি আবিষ্কার করে নুরাইনের বুকটা ধক করে উঠল। অবিন্যস্ত চুলগুলো বালিশের ওপর আরও কিছুটা লেপড়ে গেল। হাত দুটো নাড়ানোর আপ্রাণ চেষ্টা করতে করতে চেঁচিয়ে উঠে বলল, কে কে আপনারা? কী চান আমার কাছে? কিসের জন্য আমাকে এখানে বেঁধে রেখেছেন? ছেড়ে দিন আমাকে। নুরাইন নিজের হাত দুটোকে মুক্ত করার জন্য আরেকবার সজোরে হ্যাঁচকা টান দিল। চোখের ওপর থাকা কালো কাপড়টার কারণে নুরাইনের চারপাশে পৃথিবীটা এখন সম্পূর্ণ স্তব্ধ। কপালে বিন্দু বিন্দু ঘাম জমে উঠেছে, আর দ্রুত চলা নিঃশ্বাসের শব্দ নিস্তব্ধ ঘরে প্রতিধ্বনিত হচ্ছে। হঠাৎ করে নুরাইন চিৎকারের গতি কমিয়ে দিল। বুঝতে পারল অযথা চিৎকার করে নিজের শক্তি অপচয় করার কোনো মানে হয় না। নিজেকে শান্ত করার চেষ্টা করলো। চোখে বন্ধ অন্ধকারেও ষষ্ঠ ইন্দ্রিয় সচল হয়ে উঠল। কান খাড়া করে ঘরের ভিতরে পরিবেশটা অনুভব করার চেষ্টা করলো। বুঝতে পারলো এই ঘরে ও একা নেই, অন্য কেউ লুকিয়ে আছে, যে প্রতিটি নড়াচড়া নিঃশব্দে পর্যবেক্ষণ করছে। আমি জানি আপনি এই ঘরে আছেন। চোরের মতো এভাবে অন্ধকারের আড়ালে লুকিয়ে না থেকে সামনে আসুন। আমার চোখ আর হাত বেঁধে রেখে আপনি নিজেকে খুব শক্তিশালী ভাবছেন। কাপুরুষের মতো আচরণ বন্ধ করুন। অন্ধকারে দাঁড়িয়ে থাকা কায়ানের বুকের ভেতর নুরাইনের কাপড়ের শব্দে টিনের মতো ভিতর দেয়ালের সাথে নিজের হাতটা শক্ত করে চেপে ধরল। চল, শক্ত হইল। নুরাইনের এই অবস্থায় ভেতরের তেজ বিন্দুমাত্র কমেনি দেখে কায়ান মনে মনে নুরাইনের প্রতি আরও বেশি মুগ্ধ হয়ে উঠল। যেই হন না কেন আপনি, একটা কথা কান খুলে শুনে রাখুন, আমি এখান থেকে মুক্ত হব, তখন আপনার এই অন্ধকারের সাম্রাজ্য আমি নিজেই চালিয়ে দেব। নুরাইনের কণ্ঠের হুমকির মাঝেই হঠাৎ কায়ানের পকেটে থাকা ফোনটা মৃদু কেঁপে উঠল। তাড়াহুড়ো করে ফোনটা বের করে দেখল স্যামের মেসেজ এসেছে, ব্রোকার সেভ আছে, বাট উই নিড টু মুভ নাও। বেশি সময় নেই, জলদি বের হ। কায়ান আর এক মুহূর্ত সেখানে দাঁড়াল না। নুরাইনের দিকে শেষবারের মতো এক পলক তাকিয়ে নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে গেল। দরজাটা বাইরে থেকে আলতো করে লক করে দেওয়ার শব্দ হলো। নুরাইন একা ঘরে বন্দি হয়ে রইল। চারপাশটা যেন আরও বেশি থমথমে হয়ে উঠেছে। নুরাইন নিজের সমস্ত শক্তি সঞ্চয় করে মাথাটা ঠান্ডা রাখার চেষ্টা করতে লাগলো। ঠিক আধ ঘন্টা পর বাংলোর নিচে একটা গাড়ি ব্রেক কষার আওয়াজ পাওয়া গেল। কিছুক্ষণ পরেই করিডোরে ভারী বুটের শব্দ শোনা গেল। কেউ যেন খুব তাড়াহুড়া করে সিঁড়িতে উপরে উঠে আসছে। নুরাইন সতর্ক হয়ে গেল। হৃৎস্পন্দন আবার বেড়ে গেল। ঠিক তখনই দরজার লকটা খোলার একটা খটখটে শব্দ হলো এবং বেশ জোরেই দরজাটা খুলে গেল। ভেতরে যে প্রবেশ করলো তার পরনে এখন সম্পূর্ণ অন্য পোশাক, একটা ডার্ক ব্লু জ্যাকেট আর ব্ল্যাক জিন্স। কায়ান নিজের গেটআপ পুরো বদলে একেবারে অন্য এক অবতারে ঘরে ঢুকেছে। এমন একটা ভাব করলো যেন আকাশ বাতাস খুঁজে হন্য হয়ে নুরাইনকে উদ্ধার করতে এসেছে। কায়ান ঘরে ঢুকে নুরাইনের এই অবস্থা দেখে চরম নাটকীয় ভঙ্গিতে চেঁচিয়ে উঠল, ও গড, এই অবস্থা কে করেছে আপনার? দ্রুত পায়ে বিছানার কাছে এগিয়ে এলো। কায়ানের চেনা কণ্ঠস্বর শোনা মাত্রই নুরাইন বিস্মিত হলো। কায়ান আর এক মুহূর্ত দেরি না করে
ব্যাকুলতার অভিনয় করে নুরাইনের চোখের কালো কাপড়টা ঝটপট খুলে দিল। আলোক রশ্মি চোখে পড়তে নুরাইন কয়েকবার চোখ পিটপিট করলো। চোখের সামনে কায়েনের উদ্বিগ্ন মুখটা ভেসে উঠল। কায়েন ততক্ষণে হাতের রেশমি ফিতেগুলো তাড়াহুড়ো করে খুলে দিচ্ছে আর মুখে বলছে, আমি খুঁজে বেড়াচ্ছিলাম আপনাকে। স্যাম আর রাফি হাইওয়ের দিকে একটা সন্দেহভাজন গাড়ি দেখেছিল আপনাকে নিয়ে যেতে, তাই আমি বাইক ছুটে এখানে চলে এসেছি। আপনি ঠিক আছেন তো? হাত আর চোখের বাঁধন পুরোপুরি মুক্ত হতেই নুরাইন বিছানা থেকে নেমে দাঁড়ালো। নিজেকে কিছুটা সামলে নিয়ে নুরাইন একটা গভীর শ্বাস নিল। কায়েন নুরাইনের খুব কাছে দাঁড়িয়ে মুখে চিন্তার নিখুঁত অভিনয়। আপনি সত্যি ঠিক আছেন তো? ওরা আপনার কোনো ক্ষতি করেনি তো? নুরাইন কায়েনের দিকে তাকিয়ে এলোমেলো চুলগুলো হাতে একপাশে সরিয়ে নিল। ধীরস্থির কণ্ঠে বলল, আমি ঠিক আছি কায়েন, কিন্তু আজ যা হয়েছে তা কোনো সাধারণ ঘটনা ছিল না। আমি যখন আকাশের সাথে দেখা করতে যাচ্ছিলাম, মাঝরাতে কিছু লোক আড়াআড়িভাবে গাড়ি দাঁড় করিয়ে আমার পথ আটকায়। তারপর জানালার কাঁচ ভেঙে আমার মুখে ক্লোরোফর্ম ধরে। এরপর আর আমার কিছু মনে নেই। জ্ঞান ফেরার পর নিজেকে এই ঘরে আবিষ্কার করলাম। কথাটা বলতে বলতে নুরাইন কায়েনের খুব কাছাকাছি এসে দাঁড়ালো। চোখ দুটিতে স্নিগ্ধতা ফুটে উঠল। কায়েন, তোমাকে অনেক ধন্যবাদ। আজ যদি তুমি সঠিক সময় এখানে না এসে পৌঁছাতে, তবে আমার কী হতো আমি জানি না। কায়েনের বুকের ভেতর অকারণে এক তীব্র অপরাধবোধ মোচড় দিয়ে উঠল। নিজের চোখ দুটো কিছুটা সরিয়ে নিল। তবে একটা জিনিস আমি কিছুতে মেলাতে পারছি না কায়েন। যারা আমাকে এত বড় প্ল্যান করে কিডন্যাপ করলো, তারা কেন আমার সাথে এমন আচরণ করলো? আমার চোখ আর হাত বেঁধে রাখলো ঠিকই, কিন্তু কোনো ক্ষতি করলো না। কেন কোনো হুমকি দিল না, মুক্তিপণ চাইল না, এমনকি একটা বাজে কথা বললো না। আমাকে এইভাবে কিডন্যাপ করে শুধু এই ঘরে আটকে রেখে ওদের কী লাভ হলো? লাভটা কী পেলো ওরা? নুরাইনের ধারালো প্রশ্ন শুনে কায়েনের চোয়ালটা এক মুহূর্তের জন্য শক্ত হলো। মেয়েটা অলরেডি হিসাব মেলাতে শুরু করে দিয়েছে। কায়েন পরিস্থিতি সামাল দিতে নিজের জ্যাকেটের পকেটে হাত গুজে খুব ক্যাজুয়াল একটা ভাব নিল। মাথা নেড়ে অত্যন্ত চতুরতার সাথে বলল, আমিও তো সেটাই ভাবছি। আসলে আমি যখন এই বাংলোর ভিতরে আসলাম, তখন এখানে কোনো লোকজনই দেখলাম। পুরো জায়গাটা শুনশান নীরব ছিল। আমার মনে হয় ওরা হয়তো কোনো বড় গ্যাং আপনাকে আটকে রেখে অন্য কোনো প্ল্যান করছো। কিন্তু আমি আর আমার বন্ধু এখানে চলে আসা পুলিশের ভয়ে বা আমাদের গাড়ির আওয়াজ পেয়ে ওরা পেছনের দরজা দিয়ে পালিয়ে গেছে। কায়েনের যুক্তিপূর্ণ সহজ উত্তর শুনে নুরাইন কিছুক্ষণ চুপ করে রইল। নুরাইনের তীক্ষ্ণ দৃষ্টির সামনে কায়েন আর এক সেকেন্ডও সময় নষ্ট করতে চাল না। খুব ভালো করে জেনে নুরাইনকে এখানে বেশিক্ষণ রাখলে তুখোড় বুদ্ধির কাছে ওর নিজের সাজানো গল্প যে কোনো মুহূর্তে তাসের ঘরের মতো ভেঙে পড়তে পারে। তাছাড়া ক্লোরোফর্মের ঘর পুরোপুরি কেটে যাওয়া নুরাইনের শরীরটা এখন বেশ ক্লান্ত। ম্যাম চলুন, এখানে থাকা নিরাপদ নয়। আপনার গাড়িটা হাইওয়েতেও ভাবে পড়ে আছে। স্যাম আর রাফি ওটা দেখছে। নুরাইন কায়েনের কথার যৌক্তিকতা অনুধাবন করলো। এত বড় একটা ধকল যাওয়ার পর নিজের শরীরটা আর সায় দিচ্ছিল না। ভিতরে এখন অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। এই বাংলোটা কার? কিডন্যাপারদের আসল উদ্দেশ্য কী ছিল? কিন্তু এই মুহূর্তে কায়েনের এই উপস্থিতি নুরাইনের মনে এক অদ্ভুত স্বস্তি এনে দিল। নুরাইন এলোমেলো হয়ে যাওয়া কুর্তি আর দুপাট্টা কিছুটা ঠিক করে নিয়ে কায়েনের দিকে তাকালো। মাথা নেড়ে শান্ত গলায় বলল, চলো। নুরাইন কায়েনের সাথে যাওয়ার জন্য পা বাড়ালো। কায়েন অত্যন্ত ভদ্রতার সাথে এক কদম এগিয়ে গিয়ে দরজাটা মেলে ধরল। নুরাইন পাশ কেটে করিডোরের দিকে হেঁটে যাচ্ছিল। কায়েন তার অবিন্যস্ত চুলের দিকে তাকিয়ে ঠোঁটের কোণে বিজয়ী হাসিটা ফুটিয়ে তুলল। বাড়ি ফিরতে নুরাইন রুমে চলে গেল, এরপর ওয়াশরুমে ফ্রেশ হতে। এদিকে কায়েন রুমে ঢুকে জ্যাকেটটা ছুঁড়ে মারল সোফার উপর। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখের দিকে তাকিয়ে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। আজ যা নাটক করেছে ভাবলে নিজের ওপর হাসি পাচ্ছে, কিন্তু ওই আকাশের কাছে নুরাইনকে যেতে না দেওয়ার মিশন সাকসেসফুল মনে মনে আওড়ালো কায়েন। পরের দিন সকালের আলো জানালার পর্দা ছেড়ে ঘরের ভেতর এসে পড়েছে। নুরাইন চোখ মেলল। পাশে তাকিয়ে দেখল কায়েন অলরেডি উঠে পড়েছে এবং সে বিছানায় একা। নুরাইন নাইট গাউনটা জড়িয়ে ধীর পায়ে ওয়াশরুমের দিকে এগিয়ে গেল। ভাবলো কায়েন হয়তো ফ্রেশ হতে নিচে গেছে। কোনো কিছু না ভেবেই ওয়াশরুমের দরজাটা পুশ করলো। কায়েন দরজাটার লকটা ঠিকমতো লাগাতে ভুলে গিয়েছিল। ভেতরে পা রাখতে পানির অবিরাম পতনের শব্দের সাথে সাথে নুরাইনের চোখ চলে গেল শাওয়ারের দিকে। আর ঠিক তখনই দেখল কায়েন সম্পূর্ণ উদাম শরীরে পিঠ ঠেকিয়ে শাওয়ারের পানির নিচে দাঁড়িয়ে আছে। সুঠাম পেশিবহুল পিঠের কাছ বেয়ে পানির ফোঁটাগুলো চকচক করে গড়িয়ে পড়ছে। শরীরের প্রতিটি ভাঁজ যেন বরিশালে মায়ার সৃষ্টি করেছে। হুট করে এমন অপ্রত্যাশিত দৃশ্য চোখের সামনে দেখে নুরাইনের মুহূর্তের মধ্যে স্তব্ধ হয়ে গেল। এই মুহূর্তে কী করে বুঝতে না পেরে এক ঝটকায় পিছন ফিরে চলে যেতে চাইল। ঘটল বিপত্তি। ওয়াশরুমের ফ্লোরটা সাবান আর পানিতে বেশ পিচ্ছিল হয়েছিল। নুরাইনের পাটা ভেজা ফ্লোরে পড়তেও নিজের ভারসাম্য হারিয়ে ফেলল। আহ! নুরাইনের মুখ থেকে একটা মৃদু চিৎকার বেরিয়ে এলো। পানির শব্দের মাঝে চেনা কণ্ঠের আর্তনাদ কায়েনের কাছে পৌঁছাতে 1 সেকেন্ডও সময় লাগলো না। বিদ্যুৎ গতিতে চোখ মেলে ওয়াশরুমের দরজার দিকে তাকালো। দেখলো নুরাইন পড়ে যাচ্ছে। কোনো কিছু না ভেবে কায়েন এক ঝটকায় ওয়াশরুমের বাইরে পা বাড়ালো। নুরাইন ফ্লোরে আছড়ে পড়ার ঠিক
এক মুহূর্ত আগে কায়েনের শক্তিশালী হাত দুটো নুরাইনের কোমর জড়িয়ে ধরে নিজের বুকের সাথে লেপ্টে নিল, কিন্তু কায়েনের নিজের শরীরও ভেজা ছিল। ফ্লোরটা অত্যন্ত পিচ্ছিল ছিল। নুরাইনের শরীরে ভর সামলাতে গিয়ে কায়েনের পাও পিছলে গেল। পরের মুহূর্তে এক বিকট শব্দের সাথে দুজন একসাথে ছিটকে পড়ল সরাসরি অন থাকা শাওয়ারের ঠিক নিচে। ঝমঝম শাওয়ারের ঠান্ডা পানির তীব্র ধারা এবার দুজনের ওপর একসাথে আছড়ে পড়ল। নুরাইন শক্ত করে কায়েনের ভেজা কাঁধ দুটো আঁকড়ে ধরে আছে, আর কায়েনের শক্ত বাহু নুরাইনের কোমরকে নিজের শরীরের সাথে পিষে রেখেছে। নুরাইনের গাউন মুহূর্তের মধ্যে পানিতে ভিজে শরীরের সাথে লেপ্টে গেল। খোলা চুলগুলো কায়েনের মুখে বুকে এসে লেপ্টে রইল। দুজন মানুষের নিঃশ্বাস এক হয়ে গেছে। শাওয়ারের পানি নুরাইনের চোখ মুখ বেয়ে গড়িয়ে পড়ছে। দুজন মানুষের নিঃশ্বাস এক হয়ে গেছে। শাওয়ারের পানি নুরাইনের চোখ মুখ বেয়ে গড়িয়ে পড়ছে। চোখ মেলে দেখল কায়েনের তৃষ্ণার্ত জ্বলন্ত চোখ দুটো তার মুখের কাছে। কায়েন পলকহীন চোখে নুরাইনের ভেজা ঠোঁটের দিকে তাকিয়ে রইল। এই অপ্রত্যাশিত ঘনিষ্ঠতা, পানির এই অবিরাম ধারা, ওলটপালট স্পন্দন সবকিছু মিলে অন্যরকম ঘরে চলে গেল দুজন। নুরাইন পারল না কায়েনের তীব্র চাউনি থেকে নিজের চোখ সরিয়ে নিতে, আর কায়েন পারল না নুরাইনের ভেজা রূপ থেকে নিজের মনকে মুক্ত করতে। চলবে। আজকে বাইরে বৃষ্টি হচ্ছিল, তাই আশেপাশের শব্দ একটু বেশি।